নমস্কার বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আর কে নারায়ণের লেখা একটি চমৎকার ছোট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। গল্পটির বঙ্গানুবাদটি শুনে নেওয়ার আগে চলো আমরা জেনে নিই আর কে নারায়ণ সম্পর্কে। আর কে নারায়ণের পুরো নাম ছিল রাসিপুরম কৃষ্ণ স্বামী নারায়ণ স্বামী আইয়ার। তার জন্ম 1906 সালে ও মৃত্যু 2001 সালে। তিনি ভারতীয় ইংরেজি লেখকদের মধ্যে অন্যতম একটি বিখ্যাত নাম। তার লেখা কিছু বিখ্যাত উপন্যাস হল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার, দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট, দ্য গাইড, দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, এ টাইগার ফর মালগুড়ি ইত্যাদি। তিনি উপন্যাস, ছোট গল্প, আত্মকথা, প্রবন্ধ ইত্যাদি লেখার জন্য বিখ্যাত। তার লেখা মালগুড়ি ডেজকে তার ছোট গল্পের মাস্টারপিস হিসেবে মানা হয়। তিনি 1960 সালে দ্য গাইড উপন্যাসটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1964 সালে তাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। আজকের গল্পটি 1943 সালে প্রকাশিত মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। চলো আর দেরি না করে আমরা শুনে নিই গল্পটির সম্পূর্ণ বঙ্গানুবাদ। দুপুরবেলা যথাসময়ে সে তার ব্যাগটি খুলত আর তার পেশা সংক্রান্ত যন্ত্রপাতিগুলি সরিয়ে রাখত, যার মধ্যে ছিল 1 ডজন কড়ি, দুর্বোধ্য রহস্যময় ভাগ্য নির্ণায়ক ছক আঁকা এক টুকরো বর্গাকার কাপড়, একটি নোটবুক এবং হস্তরেখা বিচার সংক্রান্ত বিষয়ে লেখা একগুচ্ছ তালপাতা। তার কপালে উজ্জ্বলভাবে পবিত্র ছাই আর সিঁদুর টানা, আর তার চোখ দুটি তীক্ষ্ণ ও অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল, যা ছিল তার এক নাগাড়ে মক্কেল খোঁজার ফল। কিন্তু সেটি তার সাদাসিধে মক্কেল এক সাধকের জ্যোতি বলে মনে করত এবং স্বস্তি বোধ করত। তার চোখের জ্যোতি তাদের অবস্থানের কারণে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, যা ছিল ঠিক তার চিত্রিত কপাল আর গাল বেয়ে নেমে আসা গোঁফের মাঝখানে। একজন অর্ধবুদ্ধিসম্পন্ন ব্যক্তির চোখও এইরকম পরিমণ্ডলে জ্বলজ্বল করবে। তার চোখের জ্যোতির প্রভাব বাড়াতে সে তার মাথায় পরত এক গেরুয়া কাপড়ের পাগড়ি। এই রঙের সমন্বয় কখনো ব্যর্থ হয়নি। লোকে তার দিকে আকৃষ্ট হতো, ঠিক যেভাবে মৌমাছিরা কসমস বা ডালিয়া ফুলের প্রতি আকৃষ্ট হয়। সে একটি তেঁতুল গাছের প্রসারিত শাখা প্রশাখার নিচে বসত, যেটি টাউন হল পার্কের মধ্য দিয়ে প্রসারিত একটি রাস্তার পাশে অবস্থিত। এটি অনেক কারণেই ছিল একটি খুব গুরুত্বপূর্ণ স্থান। সকাল থেকে রাত পর্যন্ত বহু মানুষ এই অপ্রশস্ত পথে যাতায়াত করত। নানা ধরনের ব্যবসা জমে উঠত এই পথের ধার জুড়ে। ওষুধ বিক্রেতা, লোহা ও অন্যান্য ধাতু নির্মিত চোরাই মালের কারবারি, পুরনো অকেজো জিনিস বিক্রেতা, জাদুঘর এবং সর্বোপরি সস্তার জামাকাপড় নিলামওয়ালা, যে সারাদিন যথেষ্ট হাঁক ডাকে পুরো শহরটিকে আকর্ষণ করত। হাঁক ডাকে তার পরেই ছিল এক চিনে বাদামওয়ালা, যে প্রতিদিন তার বাদাম ভাজার চটকদার নাম দিত। কোনো দিন বোম্বে আইসক্রিম, পরের দিন দিল্লি আমন্ড, তৃতীয় দিন রাজার মনোহরা ইত্যাদি। এবং লোকেরা তার কাছে ভিড় জমাতো। এই ভিড়ের মধ্যে বেশ কিছু লোক ওই জ্যোতিষীর সামনে গিয়েও সময় কাটাতো। জ্যোতিষী তার ব্যবসার লেনদেন চালাতো একটি জ্বলন্ত আগুনের আলোয়, যার কটকট শব্দ আর ধোঁয়া কাছেই থাকা চিনে বাদামের স্তূপ ছাপিয়ে যেত। জায়গাটি অর্ধেক জাদুময়তাই ছিল, কারণ সেখানে পৌরসভার আলোর সুবিধা ছিল না। জায়গাটি আলোকিত হতো দোকানগুলির আলোয়। একটি অথবা দুটি ছিল শব্দ করা গ্যাস লাইট, কিছু ছিল লাঠির মাথায় লাগানো খোলা আগুন, কিছু আলোকিত ছিল পুরনো সাইকেলের লণ্ঠনে, আর একটি অথবা দুটি, যেমন এই জ্যোতিষী, যারা নিজেদের আলো ছাড়াই চালিয়ে নিত। এটি ছিল আলোকছটা আর চলন্ত ছায়ার এক বিস্ময়কর সমন্বয়। এটি জ্যোতিষীর সঙ্গে খুব মানিয়ে গিয়েছিল। তার সহজ কারণ ছিল এই যে, সে যখন জীবন শুরু করেছিল সে ন্যূনতমভাবেও কখনো চায়নি একজন জ্যোতিষী হতে। আর সে নিজের জীবনের পর মুহূর্তে কী ঘটতে চলেছে সেটি যতটা জানতো, অন্যদের জীবন সম্পর্কেও তার থেকে একটু বেশি কিছু জানতো না। সে নক্ষত্রদের কাছে ততটাই অপরিচিত ছিল যতটা ছিল তার সরল বিশ্বাসী মক্কেলরা। তবু সে যেগুলো বলতো তা সবাইকেই আনন্দ দিত ও অবাক করত। সেটি যদিও অধ্যবসায়, অভ্যাস আর তীক্ষ্ণ আন্দাজ ক্ষমতার বিষয় ছিল, তা সত্ত্বেও এটি অন্য যে কোনো সৎ মানুষের পরিশ্রমের মতোই ছিল, এবং দিনের শেষে যে পারিশ্রমিক সে ঘরে নিয়ে যেত সেটির সে যোগ্য দাবিদার ছিল। এই জ্যোতিষী কোনো রকম আগাম পরিকল্পনা ছাড়াই তার গ্রাম ছেড়েছিল। যদি সে সেখানেই থেকে যেত তাহলে তার পূর্বপুরুষদের কাজই তাকে চালিয়ে যেতে হতো, যেমন জমিতে লাঙল দেওয়া, বসবাস করা, বিয়ে করা আর তার ভুট্টা খেয়ে তার পূর্বপুরুষের ভিটেতে বুড়ো হওয়া। কিন্তু তা হওয়ার ছিল না।
তাকে ঘর ছাড়তে হলো কাউকে কিছু না জানিয়ে, এবং 100-2 মাইল পথ পিছনে না ফেলা পর্যন্ত সে বিশ্রামও নিতে পারেনি। একজন গ্রামের মানুষের কাছে এটি একটি বিরাট বিষয়, যেন একটি মহাসমুদ্র বয়ে গেছে মাঝখান দিয়ে। তার কাছে মানুষের সমস্যাগুলির একটি চলনসই বিশ্লেষণ ছিল, বিবাহ, অর্থ আর মানুষের সম্পর্কের জট। দীর্ঘ অধ্যাবসায় তার চিন্তাশক্তির ক্ষমতাকে তীক্ষ্ণ করে তুলেছিল। 5 মিনিটের মধ্যেই সে বুঝে ফেলত কোথায় সমস্যা। সে প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে নিত। যতক্ষণ না তার সামনে বসা লোকটি মিনিট 10 কথা বলা শেষ করছে, সে নিজের মুখ খুলত না। এতে সে অন্তত ডজনখানেক প্রশ্নের উত্তর এবং উপদেশ দেওয়ার জন্য রসদ পেয়ে যেত। যখন সে তার সামনে বসা লোকটির হাত দেখতে দেখতে বলতো, বিভিন্নভাবে আপনি আপনার প্রচেষ্টার ঠিকঠাক ফল পান না, 200 জনের মধ্যে 9 জন ব্যক্তি তার সঙ্গে সহমত প্রকাশ করত। অথবা সে প্রশ্ন করত, আপনার পরিবারে এমন কোনো মহিলা আছে, হতে পারে দূর সম্পর্কের আত্মীয়া, যে আপনাকে ভালো চোখে দেখে না। অথবা সে কোনো চরিত্রের বিশ্লেষণ করে বলতো, আপনার বেশিরভাগ সমস্যার কারণই আপনার চরিত্র। শনির যা অবস্থান তাতে আপনার অন্যরকম হবেনি বা কী করে। আপনার ভেতরটা হলো চঞ্চল এবং বাইরেটা রুক্ষ। এটি জ্যোতিষীকে সঙ্গে সঙ্গে তাদের প্রিয় পাত্র করে দিত, কারণ আমাদের মধ্যে সবচেয়ে নম্র লোকও এটি ভাবতে ভালোবাসে যে তার মধ্যে একটি আপত্তিকর বাহ্যিক রূপ আছে। বাদামওয়ালা তার আগুনটা নিভিয়ে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছিল। এটি ছিল জ্যোতিষীর জন্য তার জিনিসপত্র গোছাবার সংকেত, যেহেতু সে অন্ধকারে পড়ে যেত সামান্য সবুজ বর্ণের আলোক রশ্মি বাদ দিলে, যেগুলো এখান ওখান থেকে আসতো আর তার সামনের মাটি স্পর্শ করত। সে তার কড়িগুলি আর বাকি সব টুকিটাকি জিনিসপত্র উঠিয়ে নিল এবং সেগুলি তার ব্যাগে ভরে ফেলল। যখন সেই সবুজ আলো উধাও হয়ে গেল, ওপর দিকে তাকাতেই সে দেখতে পেল তার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। সম্ভাব্য মক্কেল ভেবে সে বলল, আপনাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। আপনি যদি এখানে কিছুক্ষণ বসে আমার সঙ্গে কথা বলেন তাতে আপনার ভালো হবে। ব্যক্তিটি অস্পষ্টভাবে কিছু গজগজ করল। জ্যোতিষী আরও জোর দিয়ে তাকে কাছে ডাকল। যখন লোকটি তার হাতের তালু জ্যোতিষীর প্রায় নাকের সামনে ধরে বলল, আপনি নিজেকে জ্যোতিষী বলেন, জ্যোতিষী যেন একটি চ্যালেঞ্জ অনুভব করল। লোকটির হাতের তালুটি একটি সবুজ আলোর দিকে কাত করে বলল, আপনার স্বভাব হলো। থামুন মশাই, লোকটি বলল, আমাকে কিছু কাজের কথা বলুন। আমাদের বন্ধুটি অপমানিত বোধ করল। আমি প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে নিয়ে থাকি, আর আপনি আপনার পয়সার যথাযথ উত্তরই পাবেন। এতে লোকটি তার হাতটি সরিয়ে নিল, 1 আনা বার করল আর সেটি ছুঁড়ে দিয়ে বলল, আমার কিছু প্রশ্ন আছে। যদি আমি প্রমাণ করে দিই যে আপনি মিথ্যে বলছেন, সুদ সমেত আমার 1 আনা ফেরত দিতে হবে। আর যদি আপনি আমার উত্তরে সন্তুষ্ট হন, তাহলে কি আমাকে 5 টাকা দেবেন? না, লোকটি উত্তর দিল। অথবা আপনি আমাকে 8 আনা দেবেন? ঠিক আছে। যদি আপনার উত্তর ভুল হয় তবে আমাকে দ্বিগুণ দেবেন, বলল সেই অপরিচিত লোকটি। কিছুটা তর্ক বিতর্কের পর এই শর্তে দুজনেই রাজি হয়ে গেল। জ্যোতিষী স্বর্গের উদ্দেশ্যে একটু প্রার্থনা করে নিল, আর অপরজন ধারালো একটি চুরুট। দেশলাইয়ের আলোতে জ্যোতিষী এক ঝলকের জন্য লোকটির মুখটি দেখতে পেল। এক মুহূর্তের জন্য যেন নীরবতা সৃষ্টি হলো। সেই রাস্তায় গাড়ির হর্নের শব্দ, জুড়ি গাড়ির গাড়োয়ানদের তাদের ঘোড়ার উদ্দেশ্যে চিৎকার, আর ভিড়ের কোলাহল যেন পার্কের আধো আলো রূপকে বিরক্ত করে তুলছিল। লোকটি চুরুট খেতে খেতে বসে পড়ল। ধোঁয়া ছাড়তে ছাড়তে সে কিছুটা নিষ্ঠুরভাবে বসল। এতে জ্যোতিষী কিছুটা অস্বস্তি বোধ করছিল। এই আপনার 1 আনা ফিরিয়ে নিন। আমি এই ধরনের চ্যালেঞ্জে অভ্যস্ত নই। আজ আমার অনেক দেরি হয়ে গেছে, বলল জ্যোতিষী। জ্যোতিষী জিনিসপত্র গুছিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। লোকটি তার হাতের কবজি চেপে ধরে বলল, আপনি এখন বেরোতে পারবেন না। আপনি আমাকে টেনেছেন যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম। জ্যোতিষী তার দৃঢ় মুষ্টিতে কেঁপে উঠল, আর তার কণ্ঠস্বর কেঁপে উঠে ম্লান হয়ে গেল। আজ আমাকে ছেড়ে দিন, আমি কাল আপনার সঙ্গে কথা বলবো। লোকটি তার হাতের তালুটি জ্যোতিষীর মুখের কাছে নিয়ে গিয়ে বলল, চ্যালেঞ্জটা চ্যালেঞ্জই, হাত দেখা চালিয়ে যান। জ্যোতিষী তার শুকিয়ে যাওয়া কণ্ঠে বলতে শুরু করলো, একজন নারী আছেন। থামুন, লোকটি বলল, আমি এইসব শুনতে চাই না। বর্তমানে আমি যা খুঁজছি তা কি পাবো? এর উত্তর দিন আর চলে যান। তা না হলে আমি আপনাকে ততক্ষণ যেতে দেব না যতক্ষণ না আপনি আপনার লোক ঠকানো পয়সা দিয়ে দিচ্ছেন। জ্যোতিষী কিছু মন্ত্র বিড়বিড় করলো আর বলল, ঠিক আছে, আমি বলবো,
কিন্তু আমার কথা যদি বিশ্বাসযোগ্য হয় আপনি আমাকে 1 টাকা দেবেন তো? তা না হলে আমি মুখ খুলব না। আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন। বেশ কিছুক্ষণ তর্কের পর লোকটি রাজি হলো। জ্যোতিষী বলল, আপনাকে মরবার জন্য ফেলে দেওয়া হয়েছিল। ঠিক বলছি? ওহ, আমাকে আরও বলুন, বলল লোকটি। একটি ছুরি একবার আপনার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, জ্যোতিষী বলল। দারুণ। লোকটি তার বুকের কাপড় সরিয়ে সেই দাগটি দেখালো। আর আর তারপর এক পাশের মাঠের মধ্যে একটি কুয়োর মধ্যে আপনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। আপনাকে মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। আমি মরেই যেতাম যদি না একজন লোক ওইখান দিয়ে যাওয়ার সময় কুয়োর ভেতরে উঁকি মারত। লোকটি উৎসাহে উদ্দীপনায় বলে উঠল। হাতের মুঠো শক্ত করে সে জিজ্ঞাসা করল, কবে তাকে আমি হাতে পাবো? পর জন্মে, জ্যোতিষী উত্তর দিল। 4 মাস আগে এক দূরের শহরে সে মারা গিয়েছে। আপনি তাকে আর কখনোই দেখতে পাবেন না। এ কথা শুনে লোকটি আর্তনাদ করে উঠল। জ্যোতিষী বলতে লাগলো, গুরুনায়ক, আপনি আমার নাম জানেন? লোকটি অবাক হয়ে বলল, যেহেতু আমি সব কিছু জানি গুরুনায়ক, আমি যা বলছি মন দিয়ে শোনো। এই শহরের উত্তরে 2 দিনের পথ পেরোলে তোমার গ্রাম। পরের ট্রেনটি ধরো আর ফিরে যাও। আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আবারও ঘোর বিপদ আসছে যদি তুমি ঘর ছেড়ে বের হও। সে এক চিমটে পবিত্র ছাই বার করলো আর লোকটির দিকে ধরল। এটি তোমার কপালে লেপে দাও আর বাড়ি যাও। আর কখনোই দক্ষিণে ভ্রমণ করো না, এবং তাহলেই তুমি 100 বছর বাঁচবে। কেন আমি ঘর ছেড়ে আবার বেরোতে যাব? লোকটি ভাবতে ভাবতে উত্তরে বলল, আমি বারবার বাড়ি থেকে বেরোচ্ছিলাম সেই লোকের খোঁজ করতে, আর তাকে দেখতে পেলে তাকে গলা টিপে মেরে ফেলতে। সে দুঃখের সঙ্গে মাথা নাড়ল। সে আমার হাত থেকে বেঁচেছে। আশা করি সে তার প্রাপ্য মৃত্যুই পেয়েছে। হ্যাঁ, জ্যোতিষী বলল, সে এক লরির তলায় পিষ্ট হয়ে মারা যায়। এ কথা শুনে লোকটির যেন স্বস্তি হলো। জ্যোতিষী যতক্ষণে তার জিনিসপত্র তুলে ব্যাগে ভরল ততক্ষণে জায়গাটি শুনশান হয়ে গেছে। জায়গাটিকে অন্ধকার ও নিস্তব্ধ করে দিয়ে সেই সবুজ আলোর রশ্মিটিও চলে গিয়েছে। জ্যোতিষীকে একগুচ্ছ পয়সা দিয়ে লোকটি ততক্ষণে অন্ধকারে মিলিয়ে গিয়েছে। যখন জ্যোতিষী ঘরে পৌঁছায় প্রায় মধ্যরাত্রি। তার স্ত্রী এত দেরির কারণ দাবি করে দরজা আগলে দাঁড়িয়েছিল। জ্যোতিষী পয়সাগুলি তার হাতে দিয়ে বলল, এগুলি গোনো। একজন লোক এগুলি সব দিয়ে গেছে। 12.5 আনা। গুনে গুনে সে বলল। সে ভীষণ আনন্দিত হলো। কাল আমি কিছু তালের গুড় আর নারকেল কিনে আনবো। শিশুটি অনেক দিন ধরে মিষ্টি খেতে চাইছে। আমি ওর জন্য ভালো কিছু বানাবো। দুষ্ট ব্যক্তিটা আমাকে ঠকিয়েছে। সে আমাকে 1 টাকা দেবে বলেছিল, জ্যোতিষী বলল। তার স্ত্রী তার দিকে তাকিয়ে বলল, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। কিছু কি হয়েছে? কিছু না। রাতের খাবার পর উঁচু শোবার বেদিতে বসে সে বলল, জানো, আজ আমার ঘাড় থেকে একটা বড় বোঝা নেমে গেছে। এত বছর ধরে আমি ভেবে আসছিলাম যে আমার হাত কোনো এক মানুষের রক্তে লাল। সেই কারণেই আমি আমার বাড়ি থেকে পালিয়েছিলাম। এখানে বসবাস শুরু করেছিলাম আর তোমাকে বিয়ে করেছিলাম। লোকটি বেঁচে আছে। স্ত্রীর দম আটকে এলো এবং সে বলল, তুমি মানুষ খুন করতে গিয়েছিলে? হ্যাঁ, আমাদের গ্রামে, যখন আমি এক নির্বোধ যুবক ছিলাম। আমরা মদ খেতাম, জুয়া খেলতাম, আর একদিন একটি বাজে গণ্ডগোল বেঁধে গিয়েছিল। এসব এখন ভেবে আর কি হবে? ঘুমোবার সময় হলো। হাই তুলতে তুলতে সে বলল, আর শুয়ে পড়ল আমাদের জ্যোতিষীটি। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম আর.কে নারায়ণের লেখা একটি দুর্দান্ত ছোট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর বঙ্গানুবাদটি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ।